বন্ধু ক্লাস 10 অধ্যায় 23 ত্রিকোণমিতিক অনুপাত এবং ত্রিকোণমিতিক অভেদাবলী এই অধ্যায়টিতে অনুশীলনীর অঙ্কগুলি করার আগে তোমাদেরকে এই অধ্যায়টি সম্পর্কে একটি সামগ্রিক এবং স্পষ্ট ধারণা গঠন করা অত্যন্ত প্রয়োজন। তো চলো বন্ধু শুরু করা যাক। তো এখানে ধরো বন্ধু এবিসি একটি সমকোণী ত্রিভুজ, যার বি কোণটা হচ্ছে 90 ডিগ্রি অর্থাৎ সমকোণ। আমরা প্রত্যেকেই জানি যে সমকোণী ত্রিভুজ কাকে বলে, না যে ত্রিভুজের একটি কোণ সমকোণ অর্থাৎ 90 ডিগ্রি সেই ত্রিভুজটিকে সমকোণী ত্রিভুজ বলে। তাহলে একটি কোণ সমকোণ মানে বাকি দুটি কোণ অবশ্যই কী হবে, সূক্ষ্মকোণ। কারণ আমরা জানি যে একটা ত্রিভুজের তিনটে কোণকে যোগ করলে কত হয়, 180 ডিগ্রি। তার মধ্যে একটা কোণ 90 হয়ে গেছে, মানে বাকি দুটো কোণের যোগফল কত হবে, 90 ডিগ্রি। মানে এরা প্রত্যেকেই কী হবে, সূক্ষ্মকোণ, অর্থাৎ প্রত্যেকেই 90 ডিগ্রির থেকে ছোট হবে। এখন এর আগে আমরা জেনে এসেছি যে সমকোণের ঠিক বিপরীত দিকের বাহুটিকে বলা হয় অতিভুজ। অতিভুজ, বেশ। তাহলে যেহেতু এই দুটি কোণ সূক্ষ্মকোণ, তাহলে আমি এই কোণটাকে ধরে নিলাম আলফা এবং এই কোণটিকে ধরে নিলাম বিটা। এটা হতে পারে কত, 45 হতে পারে, এটা হতে পারে 30, এইটা 60, আবার এরকমও হতে পারে এইটার 30 ডিগ্রি এটা 60 ডিগ্রি, আবার এরকমও হতে পারে যে এটা 50 ডিগ্রি এটা 40 ডিগ্রি, এভাবে মানগুলো হতে পারে আলফা এবং বিটার। এখন আমরা তো জেনে গেলাম যে এই 90 ডিগ্রি অর্থাৎ সমকোণের ঠিক বিপরীত দিকের বাহুটা হচ্ছে অতিভুজ। এরপর আমাদেরকে জানতে হবে যে কোনটা ভূমি হবে এবং কোনটা লম্ব হবে। এই সমকোণী ত্রিভুজের তিনটি বাহুরই নাম আছে। একটা বাহুর নাম হচ্ছে অতিভুজ, অপর দুটি বাহুর মধ্যে একটি বাহু লম্ব এবং অপর বাহুটা হচ্ছে ভূমি। তো এখানে আমরা ভূমিটা সব সময় একটি কোণের সাপেক্ষে আমরা বার করব বা বলবো। তাহলে আলফা কোণের সাপেক্ষে আমি যদি বলি, আলফা কোণের সাপেক্ষে এখানে আলফা কোণের সাপেক্ষে এটা হবে ভূমি এবং এটি হবে লম্ব, অর্থাৎ আলফা কোণের সাপেক্ষে বিসি সমান হবে ভূমি এবং এবি এটা সমান হবে লম্ব। তাহলে বন্ধুরা বিষয়টা কি, আমরা একটি কোণের সাপেক্ষে যখন আমরা বলবো যে আলফা কোণের সাপেক্ষে, তাহলে আলফা কোণের এক পাশে হবে ভূমি এবং অন্য পাশে হবে অতিভুজ। এই বিষয়টা কিন্তু আমাকে সবসময় মাথায় রাখতে হবে যে আমি আলফা কোণের সাপেক্ষে বলছি, মানে আলফার সংলগ্ন বাহু দুটির মধ্যে, সংলগ্ন অর্থাৎ পাশাপাশি বাহু দুটির মধ্যে একটি হবে অতিভুজ এবং অপরটি হবে ভূমি। তাহলে এখানে ভূমি অতিভুজ তো আগে থেকেই হয়ে আছে, কারণ সমকোণের ঠিক বিপরীত দিকের বাহুটা অতিভুজ, তাহলে এদিকে অতিভুজ হয়ে আছে, তাহলে অবশ্যই নিচের দিকেরটা ভূমি লিখতে হবে। তাহলে এটা যদি ভূমি হয়ে যায় তাহলে আরেকটি যে বাহু পড়ে আছে সেটা হবে অবশ্যই লম্ব। আবার ধরো বন্ধুরা এই সমকোণী ত্রিভুজটাকেই আমি আবার টানছি, তাহলে এখানে ধরো এটা হচ্ছে এ বি সি, এটা 90 ডিগ্রি মানে সমকোণ, তাহলে অবশ্যই এটা হচ্ছে অতিভুজ, এটা অতিভুজ। তাহলে এইটাকে আমি আগের ছবিতেই লিখেছি বিটা। তাহলে এখন যদি আমি বলি যে বিটা কোণের সাপেক্ষে তাহলে বিটা কোণের সাপেক্ষে এইটা, তাহলে আমি বললাম যে কোণটার সাপেক্ষে বলবো তার একদিকে অতিভুজ হবে এবং অন্যদিকে হবে ভূমি, তাহলে এটা হয়ে গেল ভূমি। তাহলে অবশিষ্ট মানে অন্য বাহুটা কী হবে, লম্ব। তাহলে এখানে বিটা কোণের সাপেক্ষে আমরা কি লিখতে পারি বন্ধুরা, না এবি হচ্ছে ভূমি এবং বিসি হচ্ছে লম্ব। তার মানে এর আগে আমরা যেগুলো জেনে এসেছি যে নিচের দিকে থাকা মানেই ভূমি, এটা কিন্তু নয়। যে কোণটার সাপেক্ষে বলছি তার এক পাশে অর্থাৎ সংলগ্ন বাহু দুটির মধ্যে একটি হবে ভূমি এবং অন্যটি হবে অতিভুজ। বেশ, এখন আমরা বুঝতে পেরে গেলাম যে কোনো একটি কোণের সাপেক্ষে, ধরো আলফা কোণের সাপেক্ষে এটা ভূমি অর্থাৎ নিচে বিসি ভূমি, এসি হলো অতিভুজ এবং এবি হলো লম্ব। তাহলে ধরো বন্ধুরা আমি যদি বলি এরকমভাবে লম্ব বাই ভূমি এটা একটা অনুপাত, বা ভূমি বাই লম্ব, তাহলে লম্ব বাই ভূমি এটা একটা অনুপাত, আবার ভূমি বাই লম্ব এটা একটা অনুপাত। তাহলে লম্ব আর ভূমি থেকে দুটি অনুপাত পাচ্ছি। একই রকমভাবে ভূমি আর অতিভুজ, ভূমি বাই অতিভুজ করবো একবার অতিভুজ বাই ভূমি করব, তাহলে এখান থেকেও দুটো পাচ্ছি। আবার লম্ব আর অতিভুজ নিয়ে লম্ব বাই অতিভুজ, ভূমি বাই অতিভুজ বাই লম্ব, তাহলে মোট আমরা 6টা অনুপাত পাবো। তাহলে এই সমকোণী ত্রিভুজে তিনটি বাহুর মধ্যে যে কোনো দুটি বাহু নিয়ে আমরা যদি অনুপাত তৈরি করি,
তাহলে 6 প্রকারের অনুপাত পাবো। এই অনুপাতগুলিকে আমরা বলবো ত্রিকোণমিতিক অনুপাত। প্রত্যেকটা ত্রিকোণমিতিক অনুপাত আমরা ধরে ধরে জানব। তো চলো তার জন্য আমরা প্রথমে আবার একটি সমকোণী ত্রিভুজ টেনে নেব। তাহলে ধরো বন্ধুরা, আমরা একটি সমকোণী ত্রিভুজ টেনে নিলাম এবিসি। এবিসি একটা সমকোণী ত্রিভুজ টেনে নিলাম, যেখানে বি কোণটাকে আমি লিখে নিলাম 90 ডিগ্রি অর্থাৎ সমকোণ। এটা হলো 90 ডিগ্রি অর্থাৎ সমকোণ। ঠিক আছে, বেশ। তো আমি একটি কোণের, আমাকে যখনই ত্রিকোণমিতিক অনুপাত বার করতে দেবে একটি কোণের সাপেক্ষে বলবে, তাহলে আমি ধরে নিলাম এই সি কোণটা হচ্ছে থিটা। তাহলে এই সমকোণের বিপরীত বাহুটা হচ্ছে অতিভুজ। বিপরীত বাহুটা হলো অতিভুজ। তাহলে থিটা কোণের সাপেক্ষে মানে অতিভুজ এটা হয়ে গেছে। তাহলে অবশ্যই এই দিক নিচেরটা কি হবে বন্ধুরা? নিচেরটা হবে ভূমি। তাহলে অবশ্যই করে এই এবিটা হবে লম্ব। তাহলে থিটা কোণের সাপেক্ষে আমি লম্ব, ভূমি, অতিভুজ পেয়ে গেলাম। এখন প্রথমেই ধরো একটা অনুপাত আমরা লিখছি, একের দাগ দিয়ে আমি প্রথমেই লিখলাম লম্ব বাই অতিভুজ। লম্ব বাই অতিভুজ, তার মানে লম্বটা কি এখানে এবি, বাই অতিভুজ, অতিভুজটা হচ্ছে এসি। তাহলে লম্ব বাই অতিভুজ মানে হচ্ছে এবি বাই এসি। তাহলে এটাকে, এই অনুপাতটার নাম হচ্ছে SINE, সাইন দিয়ে এই অ্যাঙ্গেলটা কি? অ্যাঙ্গেলটা হচ্ছে ABC বা BCA, যেটাকে আমরা নাম দিয়েছি থিটা। SINE সাইন থিটা, এটাকেই সংক্ষেপে বলা হচ্ছে SIN সাইন থিটা। ঠিক আছে, তাহলে 1 নম্বরটা আমি কি পেলাম? লম্ব বাই অতিভুজ মানে হচ্ছে সাইন থিটা। তাহলে এখানে আমি আবার একটু শর্ট করে যদি লিখে নিই, তাহলে লম্ব বাই অতিভুজ, অতিভুজ এটা হচ্ছে সাইন থিটা। এটা আমাকে মনে রাখতে হবে। এটা গেল 1 নম্বর। একই রকমভাবে আমি যদি বলি ভূমি বাই অতিভুজ, ভূমি বাই অতিভুজ, তাহলে ভূমিটা হচ্ছে কি বন্ধুরা? ভূমিটা হচ্ছে বিসি বাই অতিভুজটা হচ্ছে এসি। এই ভূমি বাই অতিভুজ এটাকে বলা হচ্ছে কোসাইন, COSINE, কোসাইন অফ এই অ্যাঙ্গেলটা অর্থাৎ থিটা। তাহলে একে আবার সংক্ষেপে বলা হচ্ছে, কোসাইন থিটাটাকে সংক্ষেপে বলা হয় কস থিটা। তাহলে এখান থেকে আমি পেলাম ভূমি বাই অতিভুজ, এটা সমান হচ্ছে কস থিটা। এটা গেল 2 নম্বর। ঠিক আছে, বেশ। এরপরে আমরা আসছি লম্ব বাই ভূমি। লম্ব বাই ভূমি বাই ভূমি, তাহলে এটা কত হবে বন্ধুরা? এবি বাই বিসি। এটাকে আমি আর লিখছি না, এটাকে হচ্ছে বলা হয় ট্যানজেন্ট অফ থিটা। এটাকে সংক্ষেপে বলা হয় ট্যান থিটা। ট্যানজেন্ট, গোটা কথাটা হচ্ছে ট্যানজেন্ট অফ এই অ্যাঙ্গেলটা অর্থাৎ থিটা। তাহলে এটাকে সংক্ষেপে বলা হয় ট্যান থিটা। তাহলে আমি জেনে গেলাম যে সাইন থিটা সমান হচ্ছে লম্ব বাই ভূমি, কস থিটা সমান হচ্ছে সাইন থিটা সমান হচ্ছে লম্ব বাই অতিভুজ, সাইন থিটা সমান হচ্ছে লম্ব বাই অতিভুজ, কস থিটা সমান হচ্ছে ভূমি বাই অতিভুজ, এবং ট্যান থিটা সমান হচ্ছে লম্ব বাই ভূমি। তাহলে এটা হলো 1 নাম্বার, এটা 2 নাম্বার, এটা হলো 3 নাম্বার। তাহলে আমি তো বলেছিলাম প্রথমে যে 6টা অনুপাত পাবো, এখন আপাতত পেলাম 3টে। এটাকেই যদি আমি উল্টে দিই অর্থাৎ হচ্ছে অতিভুজ বাই লম্ব, তখন সেটা হয়ে যায় 4-এর দাগ দিয়ে অতিভুজ বাই লম্ব। অতিভুজ বাই লম্ব এটা হচ্ছে কোসেক থিটা, কোসেক থিটা। তাহলে অতিভুজ বাই লম্ব এটাকে আমরা বলছি কোসেক থিটা, যেটা পুরো কথাটা হচ্ছে কোসেক্যান্ট থিটা, কিন্তু আমরা সংক্ষেপে বলছি কোসেক থিটা। এখানে আরও একটা জিনিসের সঙ্গে আমরা লিখে নেব যে দেখো লম্ব বাই অতিভুজ সাইন থিটা, এটা ঠিক এটার উল্টো, মানে হচ্ছে অতিভুজ বাই লম্ব মানে এই সাইনের ঠিক উল্টে আছে, তার মানে এটা আমি লিখতে পারি 1 বাই সাইন থিটা। তাহলে এখান থেকে আরেকটা জিনিস উঠে এলো, কোসেক থিটা সমান হচ্ছে 1 বাই সাইন থিটা। বেশ, এখানেই আমরা লিখে নিচ্ছি ছোট করে। 5 নাম্বারটা হচ্ছে যে এখানে ধরো এইটার তাহলে উল্টে নেবো, তাহলে অতিভুজ বাই ভূমি, অতিভুজ বাই ভূমি এটাকে বলা হয় সেকেন্ড থিটা, সংক্ষেপে বলা হয় সেক থিটা।
এই সেক থিটাটা হচ্ছে কস থিটার রেসিপ্রোকাল, মানে হচ্ছে অনন্যক। ঠিক আছে, তাহলে এইটাকে আমরা বক্স করে রাখলাম এবং এখানে আমাদের মনে রাখতে হবে যে এইটা সমানই হচ্ছে 1/cos থিটা, 1/cos থিটা। বেশ, আর এর সঙ্গে আমরা 6 নম্বরটা করে নেব কি না, লম্ব বাই ভূমি লিখেছি, তাহলে উল্টে লিখবো এটাকে, এটা হচ্ছে ভূমি বাই লম্ব। তাহলে এটাকে বলা হয় কট্যানজেন্ট থিটা বা সংক্ষেপে কট থিটা। সংক্ষেপগুলো মনে রাখলেই হবে। তাহলে ভূমি বাই লম্ব এটা হচ্ছে কট থিটা। কট থিটা হচ্ছে রেসিপ্রোকাল অফ ট্যান থিটা, মানে হচ্ছে ট্যান থিটার অনন্যক। তাহলে ট্যান থিটা সমান বলতে পারি 1/cot থিটা, আবার এটাও বলতে পারি কট থিটা সমান হচ্ছে 1/tan থিটা। ঠিক আছে, বেশ, তাহলে এই কটা আমাকে এখানে মনে রাখতে হবে। এই 6টি ত্রিকোণমিতিক অনুপাত মনে রাখার জন্যে আমি একটি সহজ পদ্ধতির খোঁজ পেয়েছি। চলো বন্ধুরা দেখে নিই কী সেই পদ্ধতি। আমি আশা রাখছি যে এই পদ্ধতিটা তোমরা মনে রাখলে তোমরা অবশ্যই 6টি ত্রিকোণমিতিক অনুপাতই খুব সহজে মনে রাখতে পারবে। তো চলো বন্ধু দেখে নিই কী সেই পদ্ধতি। তো তার জন্য আমরা প্রথমেই এখানে একটি সমকোণী ত্রিভুজ টেনে নিয়েছি এবং এটা থিটা কোণ দিয়েছি। তাহলে থিটা কোণের সাপেক্ষে এটি হবে ভূমি, উপরের দিকেরটা অতিভুজ এবং এবিটা হবে লম্ব। আমরা মনে রাখবো সাগরে লবণ অনেক, সা মানে হচ্ছে সাইন থিটা, লবণের লটা হচ্ছে লম্ব এবং অনেকের অটা হচ্ছে অতিভুজ, তার মানে হচ্ছে সাইন থিটা সমান হচ্ছে লম্ব বাই অতিভুজ। তাহলে আমি যদি মনে রাখি যে সাগরে লবণ অনেক, তাহলে এখান থেকে আমি বলে দিতে পারবো সাইন থিটা সমান হচ্ছে লম্ব বাই অতিভুজ। আবার তারপরেরটা মনে রাখবো কবরে ভূত অনেক, কবরে ভূত অনেক। তাহলে এটা জাস্ট এমনি মনে রাখার জন্য বলছি যে কবরে, তাহলে কটা হচ্ছে কস থিটা, ভূ মানে হচ্ছে ভূমি, আর অতিভুজের অটা হচ্ছে অনেকের অটা হচ্ছে অতিভুজ। ঠিক আছে, তাহলে এখান থেকে কবরে ভূত অনেক, এখান থেকে আমি পেয়ে গেলাম যে কস থিটা সমান হচ্ছে ভূমি বাই অতিভুজ। আমি আবারও বলছি এই বিষয়গুলো কিন্তু সিরিয়াস কোনো বিষয় নয়, এগুলি মনে রাখার জন্যে। তাহলে কবরে ভূত অনেক থেকে পেলাম কস থিটা সমান হচ্ছে ভূমি বাই অতিভুজ। এবার ভূতগুলো দেখতে কীরকম না ট্যারা লম্বা ভূত। তাহলে ট্যারা থেকে ট্যান থিটা, লম্বার হচ্ছে লম্ব আর ভূতের ভূটা হচ্ছে ভূমি। ঠিক আছে, তাহলে ট্যান থিটা সমান হচ্ছে লম্ব বাই ভূমি। তাহলে 1 নম্বর পেয়ে গেলাম সাইন থিটা হচ্ছে লম্ব বাই অতিভুজ, 2 নম্বর হচ্ছে কস থিটা সমান হচ্ছে ভূমি বাই অতিভুজ, 3 নাম্বারটা হচ্ছে ট্যান থিটা সমান হচ্ছে লম্ব বাই ভূমি। এখন এর আগেও আমরা জেনেছি যে সাইন থিটা মানে কোসেক থিটা সমান হচ্ছে 1/sin থিটা। 4 নাম্বারটা আমরা জেনেছি যে কোসেক থিটা মানে হচ্ছে 1/sin থিটা অর্থাৎ অতিভুজ বাই লম্ব। সেক থিটা সমান হচ্ছে 1/cos থিটা মানে হচ্ছে অতিভুজ বাই ভূমি এবং কট থিটা সমান হচ্ছে 1/tan থিটা মানে হচ্ছে ভূমি বাই লম্ব। বেশ, এটা হলো 6টি ত্রিকোণমিতিক অনুপাত এবং সেগুলিকে মনে রাখার সহজ নিয়ম। এরপরেতে আমাদেরকে বেশ কিছু বিষয় অবশ্যই মনে রাখতে হবে। তাহলে আমরা হেডিং করছি যে মনে রাখার বিষয়, মনে রাখার বিষয়। কি কি বিষয় মনে রাখতে হবে বন্ধুরা? না 1 নম্বর আমাকে মনে রাখতে হবে যে ট্যান থিটা এটা মানে হচ্ছে সাইন থিটা বাই কস থিটা। একই রকমভাবে তাহলে কট থিটা সমান হচ্ছে 1/tan থিটা, মানে হচ্ছে ট্যান থিটার উল্টো, তার মানে এটা হচ্ছে ট্যান থিটা যদি হয় সাইন থিটা বাই কস থিটা, তাহলে এটা হবে কস থিটা বাই সাইন থিটা, মানে ট্যান থিটাকে উল্টে দিলে যেটা হয় সেটা হলো কট থিটা। 2 নম্বর আমাকে মনে রাখতে হবে যে কোনো জায়গায় যদি এরকম থাকে যে সাইন থিটার হোল স্কোয়ার, তার মানে এটা হবে সাইন স্কোয়ার থিটা। একই রকমভাবে ধরো বন্ধুরা আছে কস থিটার হোল স্কোয়ার, তার মানে এটাকে আমাকে বুঝতে হবে কি কস স্কোয়ার থিটা। এটা গেল 2 নাম্বার। 3 নাম্বার আমাকে মনে রাখতে হবে যে সাইন থিটা বা কস থিটা সর্বোচ্চ মান হচ্ছে 1, মানে সাইন থিটা বা কস থিটা এর মান 1-এর বেশি হতে পারে না। আবার সাইন থিটা বা কস থিটার সর্বনিম্ন মান
সর্বনিম্ন মান হচ্ছে -1, অর্থাৎ সাইন থিটা বা কস থিটার মান -1 থেকে ছোট হতে পারবে না এবং 1 থেকে বড় হতে পারবে না। তাহলে এটাকেই যদি আমি গুছিয়ে লিখি তাহলে আমি লিখতে পারবো -1 লেস দ্যান ইকুয়ালস টু সাইন থিটা লেস দ্যান ইকুয়ালস টু 1, অর্থাৎ সাইনের সর্বোচ্চ মান হচ্ছে 1 এবং সর্বনিম্ন মান হচ্ছে -1। একই রকমভাবে আমি কসেরটাও লিখতে পারি -1 লেস দ্যান ইকুয়ালস টু কস থিটা লেস দ্যান ইকুয়ালস টু 1, অর্থাৎ কসেরও তাই সর্বোচ্চ মান হচ্ছে 1 এবং সর্বনিম্ন মান হচ্ছে -1। তা এগুলি ছিল মনে রাখার বিষয়। এরপরে যে ভুলগুলি আমরা এখানে অবশ্যই করব না সেগুলি কি, চলো বন্ধুরা জেনে নিই। যে ভুলগুলো আমরা কখনোই করব না, তাহলে এখানে আমরা হেডিং করছি যে ভুলগুলি করব না কি কি ভুল এখানে করা যাবে না। 1 নম্বর, না এটা আমরা কখনোই করতে পারবো না যে সাইন থিটা দেওয়া আছে মানে আমরা এটাকে কখনোই লিখতে পারবো না সাইন ইন্টু থিটা, এটা আমি কখনোই লিখতে পারবো না। সাইন থিটা মানে এটা নয় যে সাইনের সঙ্গে থিটা গুণ, ঠিক আছে। তাহলে সাইন থিটা হচ্ছে থিটা কোণের সাপেক্ষে কার অনুপাত, না থিটা কোণের সাপেক্ষে লম্ব এবং অতিভুজের অনুপাত। ঠিক 2 নম্বর, কি করতে পারবো না বন্ধুরা, না আমরা কখনোই এরকমভাবে লিখতে পারবো না যে সাইন থিটার হোল স্কোয়ার দেওয়া আছে মানে আমরা কখনোই লিখবো না যে সাইন থিটা স্কোয়ার, এটা আমরা কখনোই লিখবো না। বেশ, কারণ আমরা আগেই জেনেছি সাইন থিটার হোল স্কোয়ার মানে হচ্ছে সাইন স্কোয়ার থিটা, ঠিক আছে। তেমনি কস থিটার হোল স্কোয়ার মানে কস স্কোয়ার থিটা। এটা গেল 2 নাম্বার। 3 নাম্বার, অনেক সময় থাকে কীরকম সাইন আলফা প্লাস সাইন বিটা, এটা আমরা সাইনটাকে কমন নিয়ে আলফা প্লাস বিটা এটাকে লিখতে পারবো না। একই রকমভাবে ধরো বন্ধুরা ভাগের ক্ষেত্রে দেওয়া আছে যে সাইন আলফা বাই সাইন বিটা, এটা আলফা বাই বিটা লিখতে পারবো না, মানে সাইন কেটে দিয়ে আলফা বাই বিটা আমরা কখনোই লিখতে পারবো না। এটা গেল 4 নাম্বার। 5 নাম্বার বলছে ধরো বন্ধুরা দেওয়া আছে যে সাইন আলফা সমান হচ্ছে সাইন বিটা, তাহলে এখান থেকে আমি লিখতে পারি অবশ্যই করে আলফা সমান বিটা, তার মানে এটা নয় যে সাইন কেটে গেল, ঠিক আছে। তাহলে আলফা সমান বিটা আমি লিখতে পারি, তার মানে এটা নয় যে সাইন কেটে গেল, অর্থাৎ আমরা এরকম সাইন কেটে দিতে পারবো না। তাহলে এই জিনিসগুলো কিন্তু আমাকে অবশ্যই মাথায় রাখতে হবে যাতে কোনোভাবে এই ভুল আমাদের না হয়। বন্ধু, পরের ভিডিওতে আমরা দেখব এই অধ্যায়ের অনুশীলনীর অঙ্কগুলি কিভাবে একদম সহজ পদ্ধতিতে করা যায়। ততক্ষণের জন্য খুব ভালো থেকো, খুব মন দিয়ে পড়াশোনা করো। গুড বাই।